হ্যালো সবাইকে। তোমরা হিস্টোরিসিটির পর্দায় আজকে পড়বে ফরাসি বিপ্লবের পশ্চাতে দার্শনিকদের অবদান, তার দ্বিতীয় অর্থাৎ শেষ খণ্ড, দ্বিতীয় তথা শেষ খণ্ড। আমরা এর আগে লাস্ট এই প্রশ্নটারই মানে ফরাসি বিপ্লবের পশ্চাতে দার্শনিকদের অবদান এই প্রশ্নেরই প্রথম অংশটা পড়েছিলাম। সেখানে আমরা মূলত আলোচনা করেছিলাম মন্তেস্কু এবং রুশোকে নিয়ে। রুশো মানে যিনি সবথেকে পপুলার একজন দার্শনিক, সেই রুশো এবং মন্তেস্কু নিয়ে আমরা আলোচনা করেছিলাম এর আগের ভিডিওটায়। আর আজকে কিন্তু আমরা মূলত আলোচনা করব এর দ্বিতীয় পার্টটা, অর্থাৎ ভলতেয়ারকে নিয়ে আলোচনা করব, ডেনিস দিদেরো ডি অ্যালেমবার্টদের নিয়ে আলোচনা করব এবং ফিজিওক্র্যাট নামে একটি যে গোষ্ঠী ছিল সেই গোষ্ঠীকে নিয়ে আমরা আলোচনা করব। বিগত কয়েকদিন একটু ব্যস্ততার কারণে আমি ভিডিও সেরকমভাবে আপলোড করতে পারিনি, তবে মাধ্যমিকের জন্য কিন্তু 3টে সাজেশন মানে 2 নম্বরের, 4 নম্বরের এবং 8 নম্বরের সাজেশন কিন্তু আমি ব্যস্ততা সত্ত্বেও আপলোড করে দিয়েছিলাম। তো আমরা এখন আমাদের ক্লাসটা কন্টিনিউ করে নিয়ে যাব। তো একটু রিক্যাপ করে নিই আগে বিষয়টা কি। আচ্ছা, যারা এই ভিডিওটা প্রথমবার দেখছো, এই ভিডিওর কমেন্টে আমি এর আগের ভিডিওটার কিন্তু লিঙ্ক দিয়ে দেবো, মানে প্রথম পার্টটা ভালো করে দেখে তারপরে তোমরা সেকেন্ড পার্টটায় আসো। যদি সেকেন্ড পার্টটা আগে দেখতে শুরু করে দাও তাহলে কিন্তু সেরকম ভাবে ভালো বুঝতে পারবে না, ঠিক আছে? তো আগে তোমরা প্রথম পার্টটা দেখো, যেটা এই চ্যানেলেই রয়েছে এবং আমি এর লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দেবো। ওটা দেখার পর তোমরা কিন্তু এই পার্টটা দেখবে। তো চলে আসো, আমরা এক এক করে পড়তে শুরু করি। দেখো, আচ্ছা, প্রথমে এই দার্শনিকদের অবদান বিষয়টা একটু জানিয়ে নিই। দেখো, কোনো দেশে যখন কোনো বিপ্লব ধরনের কিছু একটা সংঘটিত হয়, তখন কিন্তু শুধুমাত্র জনগণের উপরেই যদি কর চাপানো হয়, তাদের যদি অত্যাচার করা হয়, তারা যদি খুব খারাপ থাকে, তাহলেই কিন্তু তারা বিদ্রোহ বা বিপ্লব করে না। এই বিদ্রোহ বা বিপ্লবের জন্য কিন্তু সেই সমাজের দ্বারা দার্শনিক রয়েছে, একটু বুদ্ধিজীবী ধরনের যারা মানুষ, একটু শিক্ষিত মানুষ, সেই মানুষগুলোরও কিন্তু মতামত প্রয়োজন। সেই মানুষগুলো যখন লেখালেখি করে পত্রিকায় বা বিভিন্নভাবে যখন বোঝায় যে তারাও সাধারণ মানুষের পাশে রয়েছে এবং সাধারণ মানুষেরও এই রাজতন্ত্রের বিরুদ্ধে, স্বৈরাচারী রাজতন্ত্রের বিরুদ্ধে কথা বলা উচিত, এইটা বলার পর কিন্তু বা এই জিনিসটা ঘটার পর কিন্তু একটা বিপ্লব ঘটতে পারে। তো ফরাসি বিপ্লবের ক্ষেত্রেও কিন্তু এই ঘটনাটার অন্যথা হয়নি। বেশ কিছু দার্শনিক, মন্তেস্কু, ভলতেয়ার, রুশো, এনারা তাদের লেখার মাধ্যমে এই যে ফরাসি রাজতন্ত্র, স্বৈরাচারী রাজতন্ত্র, তার বিরুদ্ধে কিন্তু কথা বলেছিল, যেইটা অনেকটা সাহায্য করেছিল এই বিপ্লবের পেছনে। মানে এই ফরাসি বিপ্লব ঘটার পেছনে অনেকটা হাত রয়েছে এই দার্শনিকদের। তো আমরা আজকে ভলতেয়ার থেকে আলোচনা শুরু করব। দেখো, দার্শনিক ভলতেয়ার নামটা মনে রাখবে। রাষ্ট্রের অনাচার এবং বৈষম্য সম্পর্কে দেশবাসীকে সচেতন করেন। তাহলে দেশবাসীকে ভলতেয়ার অনাচার এবং বৈষম্য সম্পর্কে সচেতন করেন। বৈষম্য মানে বুঝতে পারছো, এই যে বৈষম্য কথাটা, যে সেখানে 3টে এস্টেট ছিল, তো তৃতীয় এস্টেটকে সেরকম ভাবে কোনো গুরুত্ব দেওয়া হতো না, সেই জন্য তৃতীয় এস্টেটের যে বৈষম্য, সেই বৈষম্য কিন্তু ভলতেয়ার তিনি তুলে ধরেছিলেন। তিনি দেশবাসীকে সচেতন করেন। এই সচেতনতাটা কিন্তু প্রচন্ড জরুরি। মানে তুমি যে খারাপ রয়েছো, তোমার উপর যে অত্যাচার হচ্ছে, সেইটা যদি কেউ দেখিয়ে না দেয় তাহলে কিন্তু তুমি সচেতন হতে পারবে না। তো ভলতেয়ার কিন্তু এই কাজটা করেছিল, এই অনাচার এবং বৈষম্য সম্পর্কে তিনি দেশবাসীকে সচেতন করেছিলেন। আর কি করেছিলেন? তিনি স্বৈরাচারী রাজতন্ত্রের নিন্দা করেছিলেন। ভলতেয়ার ফ্রান্সের যে স্বৈরাচারী রাজতন্ত্র ছিল তার নিন্দা করেছিলেন। এর পাশাপাশি তিনি গির্জাকে বিশেষ অধিকারপ্রাপ্ত উৎপাত বলেন। এই যে লাইনটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট, এইটা পরীক্ষায় আসতেই পারে, যে গির্জাকে কে বিশেষ অধিকারপ্রাপ্ত
উৎপাত বলে অভিহিত করেছেন। এটা কিন্তু ভলতেয়ার বলেছেন। গির্জাকে তিনি বিশেষ অধিকারপ্রাপ্ত উৎপাত বলেছেন। আচ্ছা, তিনি কিন্তু দুটো গ্রন্থ লিখেছেন, যে দুটো প্রচন্ড ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় আসতেই পারে। কি কি? কাদিদ এবং লেতর ফিলোসফিক। তিনি কাদিদ এবং লেতর ফিলোসফিক এই দুটো কিন্তু গ্রন্থ লিখেছেন। তাহলে পরীক্ষায় আসতে পারে কাদিদ গ্রন্থটি কার লেখা, অথবা লেতর ফিলোসফিক গ্রন্থটি কার লেখা? উত্তর হবে ভলটেয়ার। আবার ঘুরিয়েও দিতে পারে যে ভলটেয়ারের লেখা একটি গ্রন্থের নাম লেখো, তখন কাদিদ এবং লেটার ফিলোসফিকের মধ্যে একটা লিখতে হবে। চলো, এবার ডেনিস দিদেরো নামটা মনে রাখবে। ডেনিস দিদেরো এবং ডি এলেমবার্ট তারা 17 খণ্ডে একটি বিশ্বকোষ রচনা করেছেন। ডেনিস দিদেরো এবং ডি এলেমবার্ট কি রচনা করেছেন? বিশ্বকোষ রচনা করেছেন 17 খণ্ডে। এতে ফ্রান্সে প্রচলিত সামাজিক এবং অন্যান্য ত্রুটি বিচ্যুতিগুলি তুলে ধরা হয়। মানে দেখো, একটা জিনিসের প্রতি কিন্তু প্রত্যেকে আঘাত করেছে। কি মন্তেস্কু, কি রুশো, কি ভলতেয়ার, কি ডেনিস দিদেরো এবং ডি এলেমবার্ট, প্রত্যেকের আঘাত কিন্তু সামাজিক এবং যে সামাজিক যে ত্রুটি বিচ্যুতিগুলো, যে বৈষম্য, যে অরাজকতাগুলো, তার উপরে প্রত্যেকে আঘাত করেছে। এবং এই জিনিসটা সাধারণ মানুষ দেখতে দেখতে তারা বুঝতে পেরেছে যে ফ্রান্সে তার আর ভালো নেই। তাহলে কি করতে হবে? তাহলে রাজতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, বিপ্লব ঘটাতে হবে, নতুন পরিবর্তন নিয়ে আসতে হবে দেশে। অষ্টাদশ শতকে ফিজিওক্র্যাট নামে একটি অর্থনীতিবিদ গোষ্ঠীর বিকাশ ঘটে। এই নামটা মনে রাখবে, ফিজিওক্র্যাট। অষ্টাদশ শতকে কিন্তু এই ফিজিওক্র্যাট নামে একটি অর্থনীতিবিদ গোষ্ঠী, এরা কারা? এরা হচ্ছে অর্থনীতিবিদ। এই অর্থনীতিবিদ গোষ্ঠীর বিকাশ ঘটে। এই যে মতের সমর্থক কারা ছিলেন, ফিজিওক্র্যাটের সমর্থক কারা ছিলেন? কুয়েসনে, টুর্গো। নামগুলো মনে রাখবে, একটু কঠিন, সব নাম মনে রাখতে পারো, দুটো মনে রাখবে, কুয়েসনে, টুর্গো, মিরাবো, নেমুর এবং গুর্নে প্রমুখ। এনারা ছিলেন ফিজিওক্র্যাট। অষ্টাদশ শতকে এই ফিজিওক্র্যাট গোষ্ঠী ফ্রান্সে এদের বিকাশ ঘটে। এদের সমর্থকরা ছিলেন কুয়েসনে, টুর্গো, মিরাবো, নেমুর, গুর্নে প্রমুখ। ফিজিওক্র্যাটরা শিল্প এবং বাণিজ্যে সরাসরি আধিপত্যের বিরোধিতা করেছেন। ফিজিওক্র্যাটরা শিল্প এবং বাণিজ্যে সরকারি আধিপত্যের বিরোধিতা করেছেন। মানে সরকার দেশের শিল্প এবং বাণিজ্যকে যেভাবে কুক্ষিগত করে রেখেছিল, ফিজিওক্র্যাটরা তার নিন্দা করেছেন। মানে তারা সম্ভবত বেসরকারীকরণ চেয়েছেন। আমরা যেমন এখন সমস্ত কিছুকে সরকারিকরণ করতে চাই, তারা বেসরকারীকরণ করতে চেয়েছেন। এবং দেখো, অবাধ বাণিজ্য এবং বেসরকারি শিল্প প্রতিষ্ঠার তারা দাবি জানিয়েছেন। মানে তারা সরকারির পাশাপাশি বেসরকারি যে শিল্প, সেগুলো প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন এবং অবাধ বাণিজ্যের কথা বলেছেন। মানে বাণিজ্যে কোনো বাধা থাকবে না, এই কথাগুলো কিন্তু তারা বলেছেন। তাহলে আমরা আগের ক্লাসে কি দেখেছিলাম? মন্তেস্কু সম্পর্কে আমরা পড়েছিলাম এবং রুশো সম্পর্কে পড়েছিলাম। আজকে আমরা কিন্তু ভলতেয়ারের সম্পর্কে পড়লাম, ডেনিস দিদেরো, ডি এলেমবার্টের সম্পর্কে পড়লাম, এবং সবশেষে আমরা দেখলাম ফিজিওক্র্যাট নামক একটি অর্থনীতিবিদ গোষ্ঠীর ভূমিকা। তাহলে তোমাদের যদি এখন পরীক্ষায় প্রশ্ন আসে যে ফ্রান্সের ফরাসি বিপ্লবের পেছনে দার্শনিকদের কি ভূমিকা ছিল, 1789 খ্রিস্টাব্দের ফরাসি বিপ্লবের পশ্চাতে দার্শনিকদের কি ভূমিকা ছিল, তাহলে তোমরা কিভাবে প্রশ্নটাকে সাজাবে? উত্তরটাকে প্রথমেই লিখবে ভূমিকা। ভূমিকা সেখানে কিছুটা ধারণা দেবে। তারপরেই লিখবে মন্তেস্কুর ভূমিকা, লিখবে ভলতেয়ারের ভূমিকা, তারপরে লিখবে রুশোর ভূমিকা, তারপরে লিখবে ডেনিস দিদেরো, ডি এলেমবার্টের বিশ্বকোষের ভূমিকা, তারপরে সবার নিচে লিখবে এই অর্থনীতিবিদ গোষ্ঠী ফিজিওক্র্যাটের ভূমিকা, এবং সবশেষে একটা মূল্যায়ন বা উপসংহার দেবে। আচ্ছা, এই মূল্যায়ন বা উপসংহারে তোমরা একটা জিনিসকে কিন্তু ইলাবোরেটলি আলোচনা করবে, যে এই যে তোমরা দেখছো যে এতজন দার্শনিক তারা কিন্তু বলছেন, তারা লিখছেন সমাজের বিরুদ্ধে, এবং সাধারণ মানুষ
এই জিনিসটা থেকে প্রভাবিত হয়ে তারা কিন্তু বিপ্লব করছেন। তো এই জিনিসটাকে কি সবাই মেনে নিয়েছে? সবাই কিন্তু মেনে নেয়নি। ইতিহাসের প্রত্যেকটা বিষয় নিয়ে, প্রত্যেকটা টপিক নিয়ে কিন্তু বিতর্ক রয়েছে, এবং সম্ভবত এই বিতর্কই ইতিহাসকে খুব আকর্ষণীয় একটা বিষয় পরিণত করে। তো যে কোনো বিষয়, সেই বিষয়ের কিন্তু সপক্ষে কিছু যুক্তি থাকে এবং বিপক্ষেও কিছু যুক্তি থাকে, এবং এই যুক্তির জন্যই ইতিহাস কিন্তু এতটা আকর্ষণীয়। তো এই যে অবদান, এই অবদানকে কিন্তু সবাই মেনে নেয়নি। কিছু ঐতিহাসিক বলেছে যে না, অবদান ছিল সত্যি, এই দার্শনিকদের জন্যই বিপ্লব ঘটেছে। আবার কিছু ঐতিহাসিক বলেছেন যে না, এনাদের কোনো অবদান ছিল না, থাকলেও খুব সামান্য এবং পরোক্ষ অবদান, যেটা না ধরলেও চলে। চলো আমি বই থেকে একটু জিনিসটা একটু একবার বুঝিয়ে দিই, যেটা তোমরা উপসংহারে কিন্তু লিখতে পারো বা মূল্যায়ন, এবং লিখতে হবেই, তাহলে তোমরা নাম্বার খুব ভালো পাবে। চলো দেখো, ফরাসি বিপ্লবের পশ্চাতে দার্শনিকদের ভূমিকা কতটা ছিল তা নিয়ে কিন্তু বিতর্ক রয়েছে। মানে এই যে আমরা এতটা পড়লাম এই দুটো ক্লাস মিলিয়ে, যে দার্শনিকদের এত ভূমিকা ছিল, সেই ভূমিকা নিয়ে কিন্তু দেখো বিতর্ক রয়েছে। মর্স স্টিফেন্সের মতে বিপ্লবের কারণ ছিল মূলত অর্থনৈতিক এবং রাজনৈতিক, দার্শনিক কিংবা সামাজিক নয়। তাহলে এই যে মর্স স্টিফেন্স, তিনি কিন্তু বলেছেন যে বিপ্লবের প্রধান কারণ ছিল অর্থনীতি এবং রাজনীতি, এই যে সমাজ দার্শনিক এর কোনো ভূমিকা ছিল না। তাহলে মর্স স্টিফেন্স কিন্তু এই মতের বিপক্ষে। মনিয়র, লেফেভর, মর্স স্টিফেন, হ্যাজেন প্রমুখ বিপ্লবের জন্য দার্শনিকদের অবদানকে কোনো গুরুত্ব দেয়নি। মানে এই যে মন্তেস্কু, রুসো, ভলতেয়ারদের যে আমরা আলোচনা করলাম, এনাদের নাম, এই দার্শনিকদের কিন্তু কোনো অবদানই নেই ফরাসি বিপ্লবের পেছনে, এই কথাটা বলছেন মনিয়র, লেফেভর, মর্স স্টিফেন্স, হ্যাজেন প্রমুখরা। তার মানে বুঝতেই পারছো। আবার ডেভিড টমসন, তিনি কি বলছেন? তিনি বলছেন বিপ্লবের সঙ্গে দার্শনিকদের ভাবধারার যোগ ছিল ক্ষীণ এবং পরোক্ষ। মানে ডেভিড টমসন কিন্তু একেবারেই বিষয়টাকে নাকচ করে দিচ্ছেন না। তিনি বলছেন হ্যাঁ, দার্শনিকদের অবদান ছিল। কতটা ছিল? ক্ষীণ এবং পরোক্ষ, মানে যেটাকে না ধরলেও চলে। ঠিক আছে, বিপ্লবের সঙ্গে দার্শনিকদের ভাবধারার যোগ ছিল ক্ষীণ এবং পরোক্ষ। অবশ্য ঐতিহাসিক তেইন, রুস্তান, সেতেব্রিয়ে, মাদেলা, জোরেস, মাতিয়ে প্রমুখ বিপ্লবের জন্য দার্শনিকদের ভূমিকাকেই কিন্তু গুরুত্ব দিয়েছেন। তোমরা এটা জানলে খুশি হবে যে দার্শনিকদের ভূমিকাকে গুরুত্ব দিয়েছেন কিন্তু অধিকাংশ ঐতিহাসিক। তাদের নামটা একবার তোমরা মনে রাখো, খুব কঠিন নাম, যদি সবার নাম মনে রাখতে না পারো অন্তত তিনজনের নাম মনে রেখো। তেইন, রুস্তান, সেতেব্রিয়া, মাদেলা, জোরেস এবং মাতিয়ে, এরা কিন্তু বলেছেন যে ফরাসি বিপ্লবের পিছনে দার্শনিকদের অবশ্যই অবদান আছে। মাদেলা মানে যিনি দার্শনিকদের সমর্থক, এই মাদেলা কি বলছেন? বলেছেন ঐতিহ্যের প্রতি আনুগত্য ছিল পুরাতন ব্যবস্থার ভিত্তি। দার্শনিকরা নিরন্তর সমালোচনা করে এই পুরাতন ব্যবস্থার ফাটল ধরান। আসলে দার্শনিকরা মানুষের চাপা পড়া ক্ষোভকে প্রকাশ করার মানসিক শক্তি জুগিয়েছিলেন। এই বিপ্লবে তাদের পরোক্ষ অবদান স্বীকার করতেই হয়। মানে ঐতিহাসিক মাদেলা যে কথাটা বলছেন সেটি হচ্ছে মূলত যে হঠাৎ করে একটা ঘটনা ঘটে গেল এবং তার ফলে বিপ্লব হয়ে গেল, ঘটনাটা কিন্তু এরকম ঘটেনি। প্রত্যেকটা ছোট ছোট বিষয়ের কিন্তু ভূমিকা রয়েছে এই বিপ্লবের পেছনে। সুতরাং এই ফরাসি বিপ্লব যে ঘটেছিল, এই যে রাজতন্ত্রের দেওয়াল যে ভেঙে পড়েছিল, এই দেওয়ালটাকে কিন্তু ফাটল ধরানোর কাজটা কিন্তু দার্শনিকরা করে গিয়েছিলেন। তো এই ছিল আমাদের টপিক, যে ফরাসি বিপ্লবের পশ্চাতে দার্শনিকদের কি ভূমিকা ছিল। এটা নিয়ে আমরা মোট দুটো ক্লাস করলাম, প্রথম ক্লাস এবং আজকেরটা হচ্ছে দ্বিতীয় এবং শেষ ক্লাস। তো এই যে ভিডিওটা, এই ভিডিওটার কমেন্ট বক্সে ইউটিউবে তোমরা কিন্তু প্রথম যে ভিডিওটার লিঙ্ক পেয়ে যাবে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা প্রথম ভিডিওটা আগে দেখে নাও, ভালো করে ঠান্ডা মাথায় দেখো, নোটস নাও। তারপরে সেকেন্ড ভিডিওটা দেখো, ঠান্ডা মাথায় দেখো এবং নোটস নাও। তারপরে তোমরা বইটা পড়ো। বই থেকে যদি পড়ে নাও, আশা করি এই প্রশ্নে আর কোনো ডাউট থাকার কথা নয়। আজ এ পর্যন্তই। আবার এর পরের টপিক নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে।